মুক্তিযোদ্ধার বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন, যে রাজাকারের নাতিপুতিরা সব কিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। অপরাধটা কি? নিজের জীবন বাজি রেখে, নিজের পরিবার সংসার সব কিছু ফেলে দিয়ে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, দিন রাত খেয়ে না খেয়ে, কাদা মাটি ভেঙে, রোদ বৃষ্টি ঝড় সব মোকাবেলা করে, যুদ্ধ করে এই দেশের বিজয় এনে দিয়েছিল। আর বিজয় এনে দিয়েছিল বলেই না আজকে সবাই উচ্চ পদে আসীন, আজকে গলাবারে কথা বলতে পারছে। নাহলে তো ওই পাকিস্তানিদের বুটের লাথি খেয়ে চলতে হতো। স্যার, আমি জানতে চাইছিলাম যেটা বাংলাদেশে এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে প্রশাসন এবং সাধারণ মানুষ সম্পূর্ণ বিপ্রতীপ অবস্থানে রয়েছেন, এবং শুধু শিক্ষার্থীরা নন, অধ্যাপকরাও, আইনজীবীরাও, তারাও রাস্তায় নেমে প্রতিরোধ করছেন। কিন্তু এখানে কিছু বিপরীতধর্মী কথাও উঠে আসছে, যেরকম 2018 সালের পর থেকে তো এই কোটা সিস্টেম চালুই ছিল না, এবং 2024 জুন মাসে বা 24 জুন হাইকোর্ট যেটা রায় দিয়েছেন, সেটা তো হাইকোর্টের রায়ের বিরুদ্ধে অ্যাপিল করার অবকাশ ছিল। সেটা না করে এরকম হিংসাস্ত্রই একটা আন্দোলন কেন শুরু হলো? এবং অনেকেই বলছেন এর পেছনে জামাতে ইসলামী কোটি কোটি টাকা ঢালছে। এবং আরেকটা কথাও শোনা যাচ্ছে, সেটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপে আমেরিকা একটা মিলিটারি বেস করতে চেয়েছিল, যেটা হাসিনা সরকার অ্যালাউ করেনি। সেই বিদেশি শক্তির মদতও থাকতে পারে। আপনি কিভাবে দেখছেন স্যার পুরো বিষয়টাকে? প্রথমে কয়েকটা ইস্যুস আমি বলে নিই, এটা দরকার। সেটা হচ্ছে যে বাংলাদেশ এই যে সমস্যাটা তৈরি হয়েছে, সেটা তার নিজেই দায়ী। এখন কেউ যদি বলে অন্যদের সৃষ্টি করেছে, তা কিন্তু নয়। 72 সালে এই রিজার্ভেশন চালু করেছিল ওরা, যোদ্ধাদের যারা বংশধর তারা চাকরি পাবে, এবং এর সঙ্গে পরবর্তী 30% ছিল, তার সঙ্গে 10% মহিলা, 10% অনুন্নত জেলা, 5% হচ্ছে যে আপনার উপজাতি ট্রাইবালস, বা 1% ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ। এতে মানে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে যারা এখানকার শিক্ষিত ছেলে মেয়ে, তারা বুঝতে পারছিল যে একটা ডিসেন্ট চাকরি সিভিল সার্ভিস কি বলি, অর্থাৎ স্টেট গভর্নমেন্টের চাকরিটাকে সে বোঝায়। প্রাইভেট সেক্টর সেভাবে ডেভেলপ করেনি, কর্পোরেট সেক্টর সেভাবে ডেভেলপ করেনি। তার ফলে সবাই সরকারি চাকরি পেতে চায়। তো সেটা দেখা যাচ্ছে এতটা সংকুচিত হয়ে গেছে রিজার্ভেশন ইত্যাদির মাধ্যমে। স্বাভাবিকভাবেই একটা ক্ষোভ ছিল। ক্ষোভটা 2018 সালে আন্দোলন হয়, এবং শেখ হাসিনার সরকার 18 সালেই কিন্তু বুঝে গেছিলেন যে মানুষ এটা মেনে নিচ্ছে। কেননা এই যে কারা মুক্তিযোদ্ধা, এটা নানান আমাদের মতো দেশ বাংলাদেশ আরও মরাল হ্যাজার্ড যেটাকে বলি, এগুলো সমস্যা সে দেশে আছে। যে কোনোভাবে ক্লেম করার, সার্টিফিকেট করার এসব ব্যবস্থা ব্যাপার আছে। স্বচ্ছতা একটা হারিয়ে যায়। এই জায়গায় দাঁড়িয়ে শেখ হাসিনা বুঝে সেটাকে উনি বলেছিলেন যে এটা বন্ধ করে দিতে হবে 18 সালে, যেটা আপনি বললেন। কিন্তু তখন মুক্তিযোদ্ধাদের কোনো একজন বংশধর সে হাইকোর্টে যায়, এবং দীর্ঘ লড়াইয়ের পরে সে হাইকোর্ট বলে যে না, এই যে যেটা রিজার্ভেশন তুলে নেওয়াটাই সংবিধান বিরোধী। হাইকোর্ট এই ধরনের রায় দিয়ে, এবং এই হাইকোর্টের রায় দেখুন, আমরা দেখেছি যে মণিপুরেও যে একটা বিরাট ক্রাইসিস হলো, সেখানেও হাইকোর্টের রায়ের একটা ভুল বোঝাবুঝির ব্যাপার ছিল, বিরাট গন্ডগোল এখনো থামেনি। এখানেও ঠিক দেখা যাচ্ছে হাইকোর্টের রায় যখন বেরোলো, ভুল বোঝাবুঝির একটা সৃষ্টি হলো। মানুষ মনে করলো বুঝি বাংলাদেশ সরকারই বুঝি এটা সৃষ্টি, সাধারণ মানুষ বুঝলেন সব দেশেই একই অবস্থা, উন্নত দেশগুলোর ব্যাপারটা আলাদা। এই জায়গায় দাঁড়িয়ে তারা আওয়ামী লীগ সরকারকেই দায়ী বলে ঘোষণা করে, যে তারা মনে করছে যে আওয়ামী লীগের রেসপন্সিবল, শুরু হয়ে যায়। এখানে মুশকিলটাও হয় শেখ হাসিনার একটা স্টেটমেন্ট। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে রিজার্ভেশন ব্যাপারটা মানে
উনি বলেছিলেন মুক্তিযোদ্ধার বংশ চাকরি পাবেন না রাজাকারদের বংশধর নেন। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছেও প্রশ্ন, যে রাজাকারের নাতিপুতিরা সব কিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। অপরাধটা কি? নিজের জীবন বাজি রেখে, নিজের পরিবার সংসার সব কিছু ফেলে দিয়ে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, দিন রাত খেয়ে না খেয়ে কাদা মাটি ভেঙে রোদ বৃষ্টি ঝড় সব মোকাবেলা করে যুদ্ধ করে এই দেশের বিজয় এনে দিয়েছিল। আর বিজয় এনে দিয়েছিল বলেই না আজকে সবাই উচ্চ পদে আসেন, আজকে গলাবারে কথা বলতে পারছে। নাহলে তো ওই পাকিস্তানিদের বুটের লাথি খেয়ে চলতে হতো। এই যে স্টেটমেন্ট, রাজাকার শব্দটা বাংলাদেশে ঘৃণিত শব্দ। যারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সৈন্যদের সাহায্য করেছিল, নানান ধরনের অত্যাচারে লিপ্ত ছিল। এখন যারা মুক্তিযোদ্ধার যাদের সার্টিফিকেট ব্যবহার করতে পারেনি, তারা সবাই রাজাকার হয়ে গেল। এই যে ব্যাপারটা, ওটা মানে একটা খুব মানে এর মধ্যে লেগেছে বাংলাদেশের ছাত্রছাত্রীদের, তাদের যে আবেগ অনুশোচন সব কিছুর মধ্যে একটা বিরাট আঘাত। এটা যদি দেখা যেত যে এটা বাংলাদেশের সরকার কোনোভাবে প্রবলেমেটিক্যালি ট্যাকেল করতে ছাত্রদের সঙ্গে করতো, সেগুলো সেটা করে। তার ফলে যেটা দেখা গেল, গুলি নানান দিকে আন্দোলন হচ্ছে, পুলিশ নিয়ন্ত্রণ হারিয়ে গুলি চালাতে শুরু করে। এখন কিন্তু 100 মারা গেছে। এখন সুপ্রিম কোর্টে আছে, সুপ্রিম কোর্টে সেটা বোধহয় 7ই আগস্ট শুনানি আছে। এই জায়গায় দাঁড়িয়ে এখন সরকারের কিছু করার নেই। সব দেশে তো কোর্ট যেভাবে চলে সেভাবে চলতে হয়। কোর্ট যখন আপনি যেটা বললে যতদিন নিয়ম কোর্টের বাইরে ছিল, তখন তখন অনেক কিছুই করা যেত। তাই এখন তো মানে কোর্টের আওতায় পড়ে গেছে, সরকারের পক্ষে বিশেষ কিছু করা মুশকিল যতক্ষণ না কোর্ট কিছু ইন্টারভেনশন করছে। এবারে আসি না, আপনি যে প্রশ্নটা করলেন যে এখন এর পেছনে মানে বাইরের শক্তির আছে, এটা একটা প্রশ্ন। এটা জামায়াতের প্রচুর জামায়াতের বিরুদ্ধে আঘাত এনেছেন প্রাইম মিনিস্টার হাসিনা, আমরা সবাই জানি। জামায়াতের হিউজ প্রপার্টি, এটা সবাই জানে, দেশে বিদেশে তাদের নানান প্রপার্টিজ তাদের রয়েছে। শেখ হাসিনা সেই জায়গাতেও আঘাত করার চেষ্টা করছে, এগুলো আমরা জানি। একেবারে বহু নেতাকে জেলে পুরেছেন ইত্যাদি, এগুলোতে ঘটেছে। অনেক রাজাকারকে ফাঁসিও দিয়েছেন বহু বছর পর। এক্স্যাক্টলি, আমি ঠিকই বলবো, বহু ফাঁসি দাসি হয়েছে, এগুলো সব আমরা দেখেছি। কিন্তু বীরত্বের সঙ্গে সেটা উনি করেছেন, যেটা আমরা অন্য দেশে একটা দেখি। নরম দেশগুলোতে সফট স্টেট যাকে বলা হয়, ডোনাল্ড মিডল বলতেন, সেখানে সরকার খুব একটা মানে আক্রমণাত্মক ভূমিকা নিতে পারে না, আভ্যন্তরীণ পলিসি তাকে সফট স্টেট। যাই হোক, বাংলাদেশ কিন্তু প্রচণ্ড এই জায়গায় সন্ত্রাসবাদীর বিরুদ্ধে হার্ড স্ট্যান্ড নিয়েছিল। সন্ত্রাসবাদীরা এবং তাদের যারা সাপোর্ট করে তারা বেশ ভীত সন্তুষ্ট ছিল, সুযোগ পেয়ে গেল। এখন সুযোগ পেয়ে তারা আন্দোলনে ঢুকে পড়েছে। এখন এই আন্দোলনে যদি একটা দিক দেখেন, শেখ হাসিনার আরেকটা ভুল রয়েছে, তার যে তার যে উইং আছে, যে ছাত্র লীগ, তারা কিন্তু দেখা যাচ্ছে পুলিশের সঙ্গে মিলিটারির সঙ্গে ঢুকে পড়ে অন্য দলে যারা ছাত্র দল বা ছাত্র শিবির অন্য পার্টি তাদের নেতাদের আক্রমণ করছে, সেটা শুরু করে দিয়েছে। এই ব্যাপারটা প্রয়োজন ছিল না, কেননা বাংলাদেশ আমাদের চীনের মতন না। চীনে যে কোনো হয় কি, কমিউনিস্ট পার্টির একটা আলাদা সংবিধান স্বীকৃত স্ট্যাটাস আছে, তারা অ্যাডমিনিস্ট্রেশনের অঙ্গ বলেই ট্রিটেড হয়। বাংলাদেশ বা আমাদের দেশে সেরকম অবস্থা নেই। কিন্তু যখন পুলিশের গাড়িতে, মিলিটারির গাড়িতে ছাত্র দলের নেতারা ঘুরে বেড়াচ্ছে, ডিরেকশন দিচ্ছে, তখন বোঝা যাচ্ছে যে রাজনীতিটা কোন পর্যায়ে গেছে। এই দুটি কিন্তু মারাত্মক ভুল ছিল। এটা আমি ইচ্ছে করেই বললাম যে এটা জানা দরকার। এই ভুলের সুযোগটা কিন্তু নিয়েছে দেশের ভেতরকার আর যারা শক্তি, যারা দেশকে ডিস্টেবিলাইজ করতে চাইছে, এটা সুযোগ নিয়েছে, বাইরে থেকে মদত দিতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে বিদেশি শক্তি কার ইন্টারেস্ট থাকবে বাংলাদেশের মতন জায়গায় অস্থিরতা বাড়িয়ে, কার লাভটা, এটা তো আমাদের দেখতে হবে যে করবে তার লাভ। কেউ কেউ বলছেন চীনের মদত আছে, চীনের নাকি চীনে শেখ হাসিনা গেছিলেন, ফেরত চলে এসেছেন, যতক্ষণ থাকার কথা থাকেননি, তারপরে চলে এসছে, মেয়ের কথা বলে চলে এসেছে। এবং চীনের সেটা স্বাভাবিকভাবে এক ছোট্ট দেশ, তার এই বাংলাদেশকে আস্ফোরণ হয়তো ভালো নাও লাগতে পারে, এটা অনেকে মনে করে। কিন্তু ডিস্টেবিলাইজ করে তো মানে চীনের তো লাভ নেই। চীন যদি দেখেন পৃথিবীর কোথাও মানে এই মুহূর্তে
তারা কোনো কোনো ধরনের আভ্যন্তরীণ শাসন ডিস্টেবিলাইজ করতে চাইছে, করেনি চীনের সেই ভূমিকা। তারা ব্যবসা বাণিজ্যই করতে চায় এবং এক্সিস্টিং যে সরকার আছে তার সঙ্গেই তারা নানানভাবে তাদের সঙ্গে কথাবার্তার মাধ্যম দিয়ে তারা ব্যবসা করতে। সুতরাং চীন যে ডিস্টেবিলাইজ করছে এই ধরনের কথাবার্তা আমি দেখলাম কোনো কোনো চ্যানেলে আমার থাকতে হয়েছে, সেখানকার বলে দিচ্ছে। যাই হোক, এটা এটা এরকম ধরনের নানান কথা তো বলা যায়, কোনো ভিত্তি নেই, তুমি বলতে পারি যে ভিত্তি নেই। এখন আপনি বলছেন যে আমেরিকার স্বার্থ থাকবে, আমেরিকার একটা স্বার্থ রয়েছে, এটাও একই ব্যাপার যে শেখ হাসিনার পতন ঘটে যায়, অস্থিরতা এসে গেল। এই অস্থিরতা থেকে আপনার সুবিধেটা কি? এই যে কেউ কেউ মানে রাজনৈতিক যারা অ্যানার্কিক তারা এই ধরনের কথাবার্তা বলে, একটা রাজনৈতিক অস্থিরতা নেই, আর সুবিধাটা কি হবে দেখতে হবে। এখন যে দেখুন শেখ মানে হাসিনা যিনি বিপরীতে আছেন বিএনপি লিডার বেগম জিয়া, তার সে শারীরিক অবস্থা নেই যে তিনি নেতৃত্ব দেবেন। বা যদি দেখেন যে জামায়াতের এমন কোনো নেতা নেই যে দেশটাকে শাসন করে। এই অস্থিরতাতে তো বাংলাদেশে অস্থিরতা আসলে হয়েছে। বাংলাদেশ এমন কিছু দেশ নয় যে অন্য দেশের ব্যবসা কেড়ে নিচ্ছে কিছু, সেটা নয়। বাংলাদেশে অস্থিরতা নিয়ে এসে কোনো একটা বৃহৎ শক্তির কাজে লাগবে সেটা ভাবা ঠিক, তার অসুবিধে থাকতেই পারে। আমেরিকা কোনো প্রস্তাবে সে রাজি নাও হতে পারে। হ্যাঁ, সেটাই তো বড় জিনিস যে সে মুখের উপর বলতে পারছে, এটাই তো শ্রদ্ধা জানাবার জায়গা। একটা দেশ সে আজকে বলতে পারছে মুখের উপর, সাহস শক্তি রয়ে গেছে। সুতরাং হট করে ডিস্টেবিলাইজ করে দেবো, যেটা ষাটের দশকে আমেরিকা কিছু কিছু ক্ষেত্রে করেছে। পরবর্তীকালে ওরা আফগানিস্তান, ইরান ইত্যাদি জায়গায় তেলের খোঁজে বা অন্য মিনারেলসের খোঁজে তার অস্থিরতা কিছু করেছে। আমেরিকার হয়তো সেই পুরনো ইন্টারেস্টটা রয়ে গেছে। চীনের ক্ষেত্রে আমি অ্যাডভাইস করতে পারি তারা এই ধরনের খুব একটা ইন্টারেস্ট ইদানিংকালে দেয়নি। সুতরাং যে অস্থিরতা মানেই যে বিদেশি শক্তি থাকবে, এই যে থিওরিজ যারা আনছেন তাদের সঙ্গে আমি একমত নই। ব্যর্থতা তো সরকারেরই। কেন তারা এই ধরনের কথা বল, কেন তারা ছাত্রলীগকে রাস্তায় নামিয়ে দিল? এইটা করা উচিত। আমি একজন শিক্ষক, আমার ছাত্র আমার দরদ রয়ে গেছে, সে যে দেশের ছাত্র। পুলিশ যদি গুলি চালায় আমার অত্যন্ত বেদনা আসে। বাংলাদেশ থেকে আমার প্রচুর বন্ধু বান্ধব ছাত্রছাত্রী যারা আছেন ফোন করছে, স্যার বিচ্ছিরি অবস্থা, ভাবা যায় না। নানানভাবে তাদের ফোন করতে হচ্ছে চীনের নেটওয়ার্কের মাধ্যমে, বুঝেছেন? তো যাই হোক, তারা নানানভাবে চীনের এই নেটওয়ার্কের মাধ্যমে তারা কাজ করছে। সেইগুলো মানে এই নয় যে চীন এই যে বাংলাদেশের এই যে আজকের যে অবস্থা, মানে তাদের চীনের মদত আছে না, এই মুহূর্তে আমার মনে হচ্ছে না। আপনি প্রশ্ন করলে আমি হ্যাঁ স্যার, এইবার যে প্রশ্নটা মনে হচ্ছে, আমি বাংলাদেশকে গত 15-20 বছর ধরে যারা একটু ক্লোজলি দেখছেন তারা বলছেন অনেকেই যে বাংলাদেশ ধীরে ধীরে একদম একটা সম্পূর্ণ মৌলবাদী রাষ্ট্রে পরিণত হচ্ছে। শেখ হাসিনা যেরকম জামাতের বিরোধিতা করেছেন, কিন্তু তার জোটসঙ্গী হেফাজতে ইসলাম, সেই তাকে কোটি কোটি টাকা দেওয়া হয়েছে এবং অসংখ্য মাদ্রাসা তৈরি হয়েছে, এবং একটা অদ্ভুত নিয়ম করেছেন যে মাদ্রাসা স্টুডেন্টরা সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাচ্ছে, এবং সেখানকার শিক্ষার্থীদের পোশাক আশাক দেখলেই মনে হচ্ছে তারা অত্যন্ত কট্টর মানে কোনো ধর্মের সমর্থক হয়ে পড়ছেন। এখন এইটা যদি বাড়তে থাকে, যেমন ধরুন স্যার শাহবাগের আন্দোলন যখন হয়েছিল, যখন স্লোগান উঠেছিল অন্য কোনো দাবি নাই, রাজাকারের ফাঁসি চাই, তখন কিন্তু এইরকমভাবে মানুষকে নামতে দেখা যায়নি, সমস্ত প্রজন্মের মানুষ নেমেছে। কিন্তু আজকে শুধু মুক্তিযোদ্ধাদের কোটা বাতিল করতে হবে। এখন মুক্তিযুদ্ধ তো স্যার 2.17 কোটি মানুষের মধ্যে, তাতেও তারা খুব ব্যাখ্যা দিয়েছেন যে সমস্ত জায়গায় চান্স পাওয়ার পরে একদম শেষ মুহূর্তেই কোটাটুকু অ্যাপ্লিকেবল হয়। কিন্তু মুক্তিযোদ্ধাদের কোটাকে বাতিল করাটাই এত বড় ইস্যু যদি হয় স্যার, এবং তার মধ্যে বক্তব্য আছে যে বহুদিন এই হাসিনা বা তার সরকার আসার আগেও বহুদিন সেনা শাসন ছিল, তারপরে বিএনপি ক্ষমতায় ছিল, তখন তো মুক্তিযোদ্ধারা কোনো সুযোগ সুবিধাই পাননি, কারণ তারা দেয়নি, তারা তো স্বাধীনতা বিরোধী শক্তি বলে অনেকেই বলছেন, এবং যখন যারা শেখ মুজিবকে যারা মেরে ফেললেন। এবং তারপরে এখনও দেখি যদি সেই প্রজন্মটাতে ভাষাগুলো আমি রাজাকার তুমি রাজাকার বলে যারা স্লোগান দিচ্ছে, সেইটাকে নিজেদেরকে সরকার একটা কিছু বলতে পারে, যারা রাজাকার তাদের গায়ে লাগতে পারে। আমাকে যদি আপনি বলেন যে আপনি সন্ত্রাসবাদী, আমার গায়ে লাগবে কেন? মানে আমি তো সে কাজটা করিনি, কোনো প্রমাণ আপনি দিতে পারবেন না, তাহলে তাদের গায়ে লাগলো কেন কথাটা? এবং তারা এই স্লোগানটা দিচ্ছে পাচ্ছি বা কী করে? মানে কোথায় এখানে কি কোনো মৌলবাদী শক্তি খুব শক্তিশালী হয়ে উঠছে?
বলছে যে স্লোগানটা আমি বাংলাদেশের যারা আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন, তো চায়না থেকে, কেউ অস্ট্রেলিয়া থেকে, তারা বলছে এই স্লোগানটা আপনারা ঠিকমতো শুনেননি। বলছে কি যে যে আমি রাজাকার তুমি রাজাকার, বলছে কে স্বৈরাচার স্বৈরাচার, এরকম একটা স্লোগান। মানে আমি রাজাকার, আমাকে রাজাকার, তোমাকে রাজাকার বলছে স্বৈরাচার, মানে স্বৈরাচারী শাসক, তারাই এটা বলছে। এটাই হচ্ছে স্লোগানটা পুরোটা ছিল। স্লোগানটা তৈরি করতে গিয়ে একটু গ্যাপ করে ভেতরে একটা পজ হয়ে গেছে। তাতেই কিন্তু মানে কেউ কেউ মনে করছে ওরা বুঝি নিজেদেরকে স্বীকার করছে রাজাকার বলে। ব্যাপারটা ঠিক তা নয়। ব্যাপারটা হচ্ছে যে সাধারণ, দেখুন, যে কোনো আন্দোলন শুরু হয়ে যায় একটা দুঃখ যন্ত্রণা থেকেই, তারপরে নানান শ্রেণীর মানুষ এটাকে সুযোগ নিয়ে, এখন মৌলবাদী শক্তিরা সুযোগ পেয়েছে, তাদের নানান জায়গায় তাদের বেস হয়েছে, তারা অস্থিরতা আনতে চাইছে, তারা এখন ভারত বিদ্বেষী ব্যাপারটা যদি ছড়িয়ে দেওয়া যায় তাহলে তাদের সুবিধা হবে। এটা পেছনে নানান ভারত বিদ্বেষী নানান ফোর্স, নানান ফর্ম্যাটে তারা কাজ করছে। স্যার বয়কট ইন্ডিয়া মুভমেন্ট তো চলছেই, বয়কট ইন্ডিয়া মুভমেন্টটা দিনের পর দিন শক্তিশালী হচ্ছে। এটা এটা খুব দুর্ভাগ্য, এটা চলছে। আমরা সেখানে এটাকে কন্টেন্ট করার জন্য ভারতের আমরা সেভাবে ব্যবস্থা নিইনি। আমি বাংলাদেশে যতবারই গেছি আমি সেখানে দেখেছি কিছু মানুষ মনে করছে বাংলাদেশে নানান সমস্যা সৃষ্টির জন্য দায়ী, কখনো বন্যা হলে দায়ী বা কখনো অন্য কিছুর জন্য দায়ী। আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের যথেষ্ট অবদান রেখেছি। সাধারণ বহু মানুষ, নেতা, সিভিল সার্ভেন্ট, তারা প্রকাশ্যে স্বীকার করে যে ভারতের অবদান অনস্বীকার। কিন্তু দেখা যাচ্ছে যে এই ইতিহাস অনেকে ভুলে যাওয়ার চেষ্টা করছেন এবং শেখ হাসিনা সুন্দরভাবে বলছেন যে ভারত সরকার আমাদের সঙ্গে ছিল, যেদিন তাদেরকে বলা হয়েছে তোমরা চলে যাও, তারা চলে যাও। পৃথিবীর ইতিহাস উনি এরকমও বলেছেন, এরকম কোনো নিদর্শন নেই যেখানে অন্য দেশ আর একটা দেশে গেছে তারা চলে গেছে, তারা থেকেই গেছে, এরকম নিজেই বলেছে। তো সুতরাং বোঝা যাচ্ছে যে ওই কথাটা ভারতবর্ষের চিরকালই আমাদের, যে সেটা ইন্দিরা গান্ধী শাসন হোক বা অটল বিহারী হোক বা নরেন্দ্র মোদী হোক, আমাদের যে ইম্পেরিয়ালিস্টিক নেচার, আর একটা রাজ্য দেশ দখল করে, সেটা আমাদের কোনোদিনই আমাদের ইচ্ছে ছিল না। ভগবান রামচন্দ্র লঙ্কায় অভিযান করলেন, দখল মানে জিতেও গেলেন, কিন্তু সে দেশ ইনি দখলে নেননি, দেশটা তাদেরই ছেড়ে দিলেন। দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে আমাদের টুরিস্ট, আমাদের যে সমস্ত ট্রাভেলার্স, আমাদের যে সমস্ত ব্যবসায়ীরা যেত, তাদের তারা নানানভাবে তাদের, রাজারাও বহুবার গেছে, এখানে ধর্মপ্রচার করেছে। কিন্তু বহুদিন কাম্বোডিয়া যদি দেখেন, আংকার বাটটা আমাদেরই তৈরি বলে অনেকেরই ধারণা। যাই হোক, আমি সেই প্রসঙ্গে বিস্তারিতভাবে যাচ্ছি না। সব জায়গাতেই আমরা গেছি, সেখানে ভালোবাসার বার্তা চলে এসেছে। সুতরাং বাংলাদেশও আমাদের ঠিক তাই ভূমিকা ছিল। বাংলাদেশের উন্নয়নে যদি কিছু ভূমিকা থাকে, তাতে বাংলাদেশের মানুষেরই সুবিধে বেশি এবং একই সঙ্গে ভারতবর্ষের যে সমস্ত বর্ডার এলাকা তার সুবিধে হবে, এটাই মনে করা হচ্ছে। দেখুন, বাংলাদেশে এখন যেহেতু পুরাতন সোভিয়েত দেশগুলোতে মিলে যারা মেডিকেল করতে যেত, তারা সেখানে যেতে পারছেন। ইউক্রেনে ঝামেলা, রাশিয়ায় ঝামেলার পরে এখন অনেকেই তারা বাংলাদেশে করতে যাচ্ছে। এটা ইন্ডিয়া থেকে যাচ্ছে, ভুটান থেকে যাচ্ছে, নেপাল থেকে যাচ্ছে। এই অস্থিরতার ফলে তারাও কিন্তু ইন্ডিয়ার বর্ডারে ঢুকে পড়েছে নানান জায়গায়। মেঘালয়ে ঢুকে পড়েছে প্রচুর, বা ভুটানের লোক, নেপালের লোক। আমরা কিন্তু তাদেরকে সরিয়ে দিই না, আশ্রয় দিয়েছি। আমরা তাদের সময় মতন তাদের দেশে ফিরিয়ে দিয়ে কীভাবে দেওয়া যায় সেটা আমরা দেখছি। এবং ভারতবর্ষের ভূমিকাটা একটু পৃথিবীর অন্য দেশের থেকে একটু ভিন্ন। এটা আমি ভারতবাসী হিসেবে গর্বিত এবং একজন ইন্টারন্যাশনাল রিলেশনসের ছাত্র হিসেবেও মনে করি ভারতবর্ষ যে পথটা দেখিয়েছে সেটা সত্যি দেখার এবং আনন্দের। এখন যে প্রশ্ন আপনি আজকে রয়েছেন সেটা খুবই আমাদের কাছে আলোচ্য ব্যাপার, চিন্তার ব্যাপার, যে বাংলাদেশে মৌলবাদ যেভাবে তৈরি হচ্ছে। এই দেখুন, এটা কিছু এমনই একটা বাংলাদেশের সরকার সেভাবে আছে, আপনি সম্পূর্ণভাবে যে ধর্মীয় মূল্যবাদকে আপনি যে অস্বীকার করবেন সেটার উপায় নেই, বুঝেছেন? মানে বাংলাদেশের মেজরিটি ধর্ম যেটা, তার মধ্যে মৌলবাদটা কোথায় কোথায় লুকিয়ে আছে। আমাকে দর্শকরা মাফ করবেন, আমি কোনো ধর্মের প্রতি বিরোধ নেই এবং মুসলমান ধর্মের প্রতি আমার অগাধ আস্থা আছে।
কিন্তু কোথাও একটা মৌলবাদী চিন্তা ভাবনা হয়তো সেখানে থেকে যায়, এবং তার ফলেই যেটা দেখা গেছে যে বেশ কিছু মানুষ তারা এমনভাবে কথা বলেন যে মনে হয় তারা সেই ধর্মটাকে কাফি দিতে চাইছেন। এটা ঘটছে। জামায়াত নেই তো অন্যরা রয়েছে এইভাবে। কিন্তু শেখ হাসিনার যে দৃঢ়তা আমরা দেখেছি, যে উনি যদি মৌলবাদের কাছেই আত্মসমর্পণ করবেন, তাহলে তো জামায়াতের কাছে আত্মসমর্পণ করলে সুবিধে হতো না, কিন্তু করেন। হয়তো ওনার সঙ্গে কেউ কেউ যারা যে সমস্ত ওনার যে অ্যালাইজরা রয়েছে তাদের কেউ কেউ হয়তো মৌলবাদের কথা বলছে, এবং আপনি যেটা জানালেন যে মাদ্রাসা থেকে ডিরেক্ট ইউনিভার্সিটি তৈরি হয়েছে, এইগুলো হচ্ছে যে একটা দেখুন যে দেশ বাড়ি বাড়ি সেকুলার থেকে মানে একটা রিলিজিয়াস কান্ট্রিতে পরিণত হয়, তার বিবর্তনটা সাধারণ অন্য 5টা কমপ্লিট সেকুলার কান্ট্রি আমাদের দেশের মতন নয়। সুতরাং এখানে এই ধরনের অপারেশন থাকবেই, এবং সেইগুলো কি খুব একটা গুরুত্ব দেওয়ার মতন জায়গা বলে আমি মনে করি না। তবে যথেষ্ট দৃঢ়তার সঙ্গে উনি কাজ করছেন। বাংলাদেশ ভারতবর্ষের সঙ্গে যে বন্ধুত্ব আছে সেটা আমার ধারণা সেটা অত্যন্ত প্রয়োজন। যদি আমরা চীনের যে আগ্রাসন, চীনের দেখা যাচ্ছে একটা আগ্রাসনের ভূমিকা তৈরি হয়েছে, এখান থেকে আমরা কিছুটা যদি নিজেদেরকে আগামী দিনে সুরক্ষিত রাখতে চাই, তাহলে কিন্তু বাংলাদেশের সঙ্গে আমাদের বন্ধুত্বটা আরো নিবিড় হবে প্রয়োজন। কেননা বাংলাদেশের সঙ্গে আমাদের বর্ডার প্রায় 4,500 কিলোমিটার। এই এত বর্ডার আমরা অন্তত সরলভাবেই আছি। সেটা যদি দেখা যায় বাংলাদেশে অস্থিরতা এসেছে, তাহলে কিন্তু আমাদের বর্ডারের উপর ব্যাপক চাপ পড়ার সম্ভাবনা রয়ে গেছে। সুতরাং বর্ডারের স্বার্থে, এবং হ্যাঁ, আমি দুই দেশের মধ্যে যে বর্ডার ভিত্তিক যে সমস্ত এলাকাগুলো আছে তার বাণিজ্যের স্বার্থে, সেখানকার মানুষের উন্নয়নের স্বার্থে আমাদের সেখানে শান্তি যাতে ফেরত আসে, সেটা আমরা ভারতবাসী হিসেবে বাংলাদেশের আমরা সেটাই চাইব। তার মানে এই নয় যে সেখানে বিদেশি শক্তি কাজ করছে, সেটা আমরা বলার মতন জায়গায় নেই যে কাজ করছে না, এটা আমরা বলতে পারবো না। কাজ সব জায়গায় থাকে, তার অস্থিরতাই তাদের কাজ। সরকার যতই সবল হতে পারে, আপনার কাজে যদি ভুল থাকে, আপনার বলছেন সামান্য ফাঁক ফোকর দেখলেই আপনার অপোনেন্ট ঢুকে পড়বে। আপনাকে অত্যন্ত কেয়ারফুল থাকতে হবে। শেখ হাসিনা সেটা করেছেন দীর্ঘদিনের মধ্যে, কিন্তু এই দুটো কাজ কি করে ভুল করলেন আমি জানি না। এক হচ্ছে ছাত্রলীগকে পুলিশ আর্মির সঙ্গে পাঠানো, আর হচ্ছে যে অন্যদের রাজাকারের সঙ্গে তুলনা করা। যে কোনো ভুল করি হোক, যেটা উনি ছাত্রদের সঙ্গে ডেকে বুঝে উনি ছাত্রদের সঙ্গে যদি আলাদা করতে আইসেন মধ্যে বুঝেছেন, এটা হচ্ছে যে পলিসি হওয়া উচিত ছিল ছাত্রদেরকে ডেকে আলাদা করে দেওয়া। ছাত্রদের প্রতি সাধারণ মানুষের একটা ব্যাপক সহানুভূতি থেকে বুঝেছেন, আর গুলি করে মারলে তো আরও থেকে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে ছাত্রদের সঙ্গে কি করে সমাধান করা যায়, মারপিট না করে ছাত্রদলকে ছাত্রলীগকে খেপিয়ে দিন অন্যদের, এই জায়গাটা বিরাট বিরাট সার্টিফিকেট মিস্টেক হয়েছে। এই সুযোগ অনেকেই নিয়েছে, কিন্তু অস্থিরতা দেখুন, পপুলার গভর্নমেন্ট সেখানে রয়েছে, জিতে আসা গভর্নমেন্ট, অনেকে বলছে রিগিং করেছে, সেই সম্পর্কে আমরা হওয়া যাবে না, বা আমি নিজস্ব যেতে চাই না। সব দেশেই সব গভর্নমেন্টেরই তাহলে বলতে হয় রিগিং হয়েছে। কেউ বলে পশ্চিমবঙ্গ সরকার করছে, কেউ বলছে আমাদের দেশে অন্য জায়গায় হচ্ছে। যাই হোক, সেই বিতর্কে আমার যাওয়ার সুযোগ নেই। রিগিং ইজ এ পার্ট অফ মডার্ন ডেমোক্রেসি, এটা ধরে নিয়েই আমাদের বলতে হবে। সে দেশে নির্বাচিত সরকার আছে, এবং সেই সরকার ভারত সরকারের এক কাছের, এবং সেখানে যদি অস্থিরতা থাকে, সেই অস্থিরতা আমাদের দেশে ছড়িয়ে পড়বেই। আমাদের 15,000 দেখুন 15,000 আমাদের ভারতীয় নাগরিক এই মুহূর্তে বাংলাদেশে আছে। প্রায় 8-9 হাজার স্টুডেন্ট সেখানে পড়াশোনা। ভারত সরকার তাদের নিয়ে চিন্তিত। এবং যদি গণ্ডগোল না বাড়ে, তাহলে তার চিন্তার কারণে, গণ্ডগোল যদি বেড়ে যায় তাদেরকে কিন্তু দেশে ফেরত আনা যায়। সবাই তো আর বর্ডার কাছাকাছি থাকে না, ফেরত আনাটা এই মুহূর্তে রিস্কি ব্যাপার থেকে যাবে। আসাটা রিস্কি। যাই হোক, ভারত সরকার চেষ্টা করছে, বাংলাদেশের সরকার ব্যক্তির জায়গায় রয়েছে। সুতরাং এই মুহূর্তে বাংলাদেশের অস্থিরতা যাতে কমে, আমি সেটাই চাই। এবং আমরা যদি জানতে পারি যে কারা এর মধ্যে
জড়িয়ে আছে খবর যদি আমাদের গবেষণার মাধ্যম দিয়ে আসে তারা কি সে না করছে। আমি এই মুহূর্তে আর একটা বিদেশি শক্তিকে দায়ী করতে চাই না, কেননা আমাদের দেশেও যদি এটা করতাম, আমাদের দেশেও যদি রিজার্ভেশনটা করি, এবং কর্ণাটকে প্রাইভেট সেক্টর রিজার্ভেশন চালু করাটা করেনি। মানে বলেছেন হ্যাঁ বলেছে, এটা যদি কোনো কারণে তারা প্যাসেঞ্জারতে পাশ করে হইচই তো করবে, গন্ডগোল হবে, কর্ণাটকে প্রচুর বিয়ে করবে। এখন চারিদিকে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থেকে যায়, সবাই ভয় পাবে যে প্রাইভেট সেক্টরে সাধারণ জেনারেল কাজ তারা কি করে চাকরি কিন্তু আসবেই। যে দেশে সমস্যাটা হচ্ছে আর্থিক, যে দেশে বেকারি বেড়ে গেছে, মানুষের শিক্ষা দীক্ষা বেড়েছে, ১৭ কোটি মানুষের প্রায় ২৫% এই ২০ থেকে ৩০-এর মধ্যে রয়ে গেছে। বিরাট সংখ্যক মানুষের স্বপ্ন ভেঙে যাচ্ছে যদি সঠিকভাবে চাকরি তারা না হবে। সরকারি চাকরি ছাড়া সেভাবে ডিসেন্ট লিভিং নেই। এই জায়গায় দাঁড়িয়ে ব্যাপারটা অনেক, এবং জিনিসপত্রের দামও ব্যাপক হারে বাড়ছে, ইনফ্লেশন ডাবল ডিজিট প্রশ্নে রয়েছে। আর্থিক দুরবস্থার ফলেই কিন্তু এই জন্যই এই আন্দোলনটা মানুষ কিন্তু সরকারের বিরুদ্ধে আন্দোলনটা মানুষ অনেকেই পথে নেমেছে, মনে করছে সরকার বুঝি ব্যর্থ এবং অন্য শক্তিশালী মদত দিচ্ছে। স্যার আপনার কি মনে হয় আন্দোলনটা খুব স্বতঃস্ফূর্ত নাকি এটা খুব প্ল্যান্টেড একটা কাজ হলো? আপনার কি মনে হচ্ছে? দেখুন, মানে ছাত্রদের আন্দোলন স্বতঃস্ফূর্ত, ছাত্ররা যখন কোনো আন্দোলন করে এই রিজার্ভেশনটা, এটা দেখুন এটা মনে একটা ডিসক্রিমিনেশন। রিজার্ভেশন ইজ এ ডিসক্রিমিনেশন। তো আপনি যদি মনে করেন, আমি যখন ছাত্র ছিলাম, যে আমারও, আমি যখন নিজেকে ভেবেছি আমি যদি ছাত্র, এই ডিসক্রিমিনেশন, আমি চাকরি পাবো না আর একজন চাকরি পাবে, তাহলে এটা আমার মনে হলো অসন্তুষ্ট। স্যার আপনি তো নিজের জীবনে সাফার করেছেন নিশ্চয়ই, আমাদের দেশে তো এটা অনেক বেশি সাফার করতে হয়। হ্যাঁ ঠিক, এটা আপনি যেটা বলছেন নিশ্চয়ই সেটা ঘটেছে। জেনারেল কাস্টের ব্যাপারটা তখন ছিল সেভাবে, তখন ছিল কি স্যার? এখনো আছে? এখনো আছে। সংবিধান, দেখুন ভারতবর্ষের সংবিধান বলে দিয়েছে বলে মানুষের একটা অসুবিধে ছিল। আমার সংবিধান বলে দিয়েছিল ২০ বছরের বেশি রিজার্ভেশন থাকবে না। আমার সংবিধান দেখা যায় এটা বলে দিয়েছিল। আম্বেদকরের নাম আমরা বলি, উনি বুঝেছিলেন যে কোনো জিনিস রিজার্ভেশন চিরকাল থাকে, বুঝছেন? হ্যাঁ, চিরকাল থাকলে তার বিপদ এসে যায়। কিন্তু একটা শিশুকে চিরকাল শিশু বলে করেন, সে কবে বড় হবে, তাই না? হ্যাঁ একদম। তো একটা হচ্ছে যে নার্স দ্য বেবি, কেয়ার দ্য চাইল্ড, ফ্রি দ্য অ্যাডাল্ট, এটাই বলে, তাই না? সারা পৃথিবীতে এটাই। আপনি সারাক্ষণ ওকে বেবি রেখে দিলেন, তাহলে সে কোনোদিন বড় হতে পারবে না। সত্যি তাদের যদি উপকার চান, এটা ভুল স্ট্র্যাটেজি। তো আম্বেদকর সঠিক বুঝেছিলেন ২০ বছরটাই সঠিক সময়। এটা হয়তো আরো ২০ বছর বাড়ালো, এটা ইনফানি যা হয়ে গেছে রাজনীতির কারণে, এটা ইনফানি। দেশে সেই ধরনের আন্দোলন এখনো ঘনীভূত নেই, কিন্তু বাংলাদেশে ওরা একই ভয় পাচ্ছে, একই জিনিস। যতই বলুন ২ লক্ষ ২.৫ লক্ষ মুক্তিযোদ্ধা, কিন্তু কি জানেন, এই মুক্তিযোদ্ধা একেবারে ইয়ে করা তো সেভাবে নেই, স্বচ্ছতার যথেষ্ট অভাব, যে তাই না? হ্যাঁ, এইটা একটা ওরা ভুয়া বলে, যেটা আমরা ভুয়ো বলি, মানে ফেক ঢুকছে। তো স্যার ফেক তো আমাদের এখানে প্রচুর অভিযোগ উঠছে। ডাক্তার ইঞ্জিনিয়ারিংয়েও প্রথমবার সে এসসি দিয়ে না পেয়ে পরের বার এসটি দিয়ে সে চান্স পাচ্ছে, এবং বাংলা পক্ষ সরাসরি অভিযোগ করছে স্বাস্থ্য ভবনের সামনে দাঁড়িয়ে নাম বলে যে এরা পড়ছে এখনও মেডিকেল কলেজে। তো স্যার ফেক ডোমিসাইল বা ফেক সার্টিফিকেটসের ইস্যু অন্য, সেটা তো ধরার কথা সরকারের, কিন্তু তার সাথে পুরো কোটাটাই তুলে দেওয়া দুটো তো একটু অন্যরকম হয়ে যাচ্ছে। আচ্ছা স্যার, শেষ একটা প্রশ্ন করি, যে আপনি কিভাবে দেখছেন এই সমস্যার সমাধানের, কি খুব মানে আশু সমাধানের কোনো ইঙ্গিত পাচ্ছেন এই যেখানে গিয়ে পৌঁছেছে এই মুহূর্তে? মিলিটারি রাস্তায়, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। ব্যাপারটা হচ্ছে যে সুপ্রিম কোর্টে আছে এখন, বাংলাদেশ সরকার সুপ্রিম কোর্টকে বলতে পারে যে তারা দ্রুত কিভাবে করা যায়, বা সুপ্রিম কোর্ট সুমোটো বলতেই পারে যে এই অস্থিরতার মধ্যে আমরা ভেবে দেখবো এই জিনিসটা। এটা একটা দিক। সরকারের পক্ষে আগ বাড়িয়ে কিছু বলা মুশকিল, সুপ্রিম কোর্টকে মান্যতা দিতেই হবে। এবং সুপ্রিম কোর্টের হিয়ারিং যেহেতু ৭ তারিখে আছে, ৭ তারিখে হলেই সেদিন শেষ হবে কাজ। সেই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ, এবং সবসময় এটা প্রয়োজন আলাপ আলোচনা করা, ছাত্রদের সঙ্গে নিয়ে বসা এবং তাদের অভাব অভিযোগ শোনা ইত্যাদি, এগুলো দেখা, এগুলো অত্যন্ত জরুরি। ব্যাপারটা হয়ে গেছে একটা হতাশা চারিদিকে রয়ে গেছে,
সেই হতাশাটা আপনি তো ওভারনাইট দূর করতে পারবেন না, চাকরির পাওয়া নেই। হ্যাঁ, আমাদের দেশে কিছু কর্পোরেট সেক্টর আছে, শিক্ষিত ছেলেমেয়েরা কর্পোরেট সেক্টর এখানে ওখানে যেতে পারে। বাংলাদেশে খুব নেগলিজিবল কর্পোরেট সেক্টর, পুরোটাই গভর্নমেন্ট সরকারি চাকরিগুলি হলো, রেডিমেড গার্মেন্টস ইত্যাদি আছে, এবং যারা বিদেশে যাচ্ছে টাকা পাঠিয়ে এদেশে দেশে কিছু বিজনেস করছে। এছাড়া তো আর তো কিছু সে দেশের অর্থনীতিটা তো সেভাবে নেই সেই জায়গায়। এখন চাকরি আপনি কি করে বলবেন যে কালকে চাকরি হয়ে যাবে? কিছু চাকরি না পাওয়াটাই একটা ব্যাপার, চাকরি নেই সেটাই একটা বড় ব্যাপার। তার মধ্যে রিজার্ভেশন থাকার ফলে মানুষ মনে করছে যে আমার সব দেয়। আসল যে সমস্যা সেটা চাকরি না থাকা, রিজার্ভেশন তো বড় চাকরি। মানে স্যার কোনো ডেভেলপমেন্ট না হওয়াটাই মেইন ইস্যু বলতে চাইছেন? মানে শুধু রাস্তাঘাট, ব্রিজ, পদ্মা সেতু, মেট্রো রেল এটা বোধহয় খুব একটা প্যারামিটারে সাহায্য করছে না জীবনের মানকে উন্নত করতে। রাস্তাঘাট এগুলো রাস্তাঘাট বাড়লে আপনার ব্যবসা বাড়বে, ব্যবসা বাড়লে চাকরি বাড়বে, এগুলো তো হবে। কিন্তু আসছে না তো স্যার ওদের, তাহলে তো এই সমস্যাটাই হয় না। হচ্ছে যে আমি সেটাই বললাম, বাঙালিরা আমরা দুপার বাংলাতেই আমি যেটা দেখেছি যে সবাই একটা মানে এমন ধরনের চাকরি চায় যে চাকরিটা যাবো, অফিস যাবো, বাড়ি আসবো, খুব আরামের চাকরি, আরামের চাকরি। কিন্তু এই যে খেটে খুঁটে চাকরি করা, এই যে ধরুন রাস্তাঘাট তৈরি হচ্ছে, ব্যবসা করা বা করা, নতুন স্কিল ফর্মেশন করা, এইগুলো তো যথেষ্ট অভাব আছে না। আমি স্কুলে, কলেজ, ইউনিভার্সিটি পড়লাম, কিন্তু যে শিক্ষাটা লাভ করলাম তার সঙ্গে আমার উৎপাদনের কি ভূমিকা থাকছে সেটা তো সেইভাবে শিক্ষাটা তৈরি হয়নি। তারপরে আমি নিজেকে শিক্ষিত ভাবছি, কিন্তু আমি উৎপাদনে কি অংশগ্রহণ করবো? কারণ আমি সরকারি চাকরিটাকেই মনে করছি আমার বুঝি অ্যাটাচের ব্যাপার। এখন সেই জায়গায় দাঁড়িয়ে যখন সরকারি চাকরি থাকছে না, তখনই কিন্তু হতাশাটা এমন জায়গায় চলে যাচ্ছে যে সেটা বিক্ষোভের দিকে নিয়ে গেছে। এবং এটার খুব একটা আশু সমাধান নেই, সুপ্রিম কোর্টই একমাত্র পারে তারা বলতে। এবং আমার যেটা ধারণা যে এই মুহূর্তে যদি তারা পুরো রিজার্ভেশন সিস্টেমটাকে পরবর্তীকালে দেখা হবে, যদি তুলে দেওয়া হয় রিজার্ভেশন, সরকারি চাকরিতে রিজার্ভেশন রাখা হবে না, এক নম্বর পরবর্তীকালে মহিলাদের বা অন্যদের বা উপজাতিদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সেটা আলাদা করে বিবেচনা করা হবে। এরকম একটা যদি মানুষের কাছে যদি বলার চেষ্টা করে, সবাই যদি মনে করে যে 100% জবই আমার জন্য ওপেন আছে, তখন কিন্তু কিছুটা হতাশা হয়তো কমতে পারে। মানুষকে এমন একটা ভাব দেখাতে হবে যে সরকার সত্যি তোমাদের জন্য ভাবছে। এবং আপনি তো রাতারাতি বলতে পারবেন না যে এত কোটি চাকরি, আমি এত 4 লক্ষ চাকরি দিই, এইসব কথা তো আমাদের দেশে তো হয়। বাংলাদেশের শিক্ষা দীক্ষা, আমি বাংলাদেশের যে খুব ভালো লাগছে আপনার সঙ্গে কথা বলে। বাংলাদেশে শিক্ষা দীক্ষার হার যেভাবে বেড়েছে, বিশেষ করে মহিলাদের শিক্ষা দেখান মেয়েদের শিক্ষার হার যেভাবে বেড়েছে, এবং আপনারা যদি দেখেন মাতৃত্বকালীন যে মেয়েদের মৃত্যুর হার বিরাটভাবে কমেছে। ম্যাটার্নাল, যাকে আমরা ম্যাটার্নাল মর্টালিটি বলি, এবং বেশ কিছু ইন্ডিকেটর, চাইল্ড মর্টালিটিও বিরাটভাবে কমেছে। মেয়েদের মধ্যে একটা যে ক্ষমতায়ন সেটা বিরাটভাবে বাংলাদেশে দেখা। এমনিতে স্যার আর্থিক সমৃদ্ধিও এসেছে, তার কারণ হচ্ছে ডলার আমাদের সাথে টাকার আর ওদের মানে আমাদের রুপি এবং টাকার কাছাকাছি চলে এসছে প্রায়। একসময় আমরা প্রায় ডাবল ছিলাম। উন্নত ওরা অনেক দেশে এসেছে, আপনি যদি দেখেন পার ক্যাপিটা ইনকাম আমাদের থেকে ওরা বেশি। হ্যাঁ, পার ক্যাপিটা ইনকাম আমাদের থেকে বেশি। যাই হোক, আমাদের দেশের সংখ্যা অনেক বেশি বলে হয়তো যাই হোক সেই ভিতরটা এসে এক্ষুনি ঢুকবো না। কিন্তু যদি উন্নয়নের যে সমস্ত হিউম্যান ডেভেলপমেন্টের ইন্ডেক্সগুলো আছে, বাংলাদেশ কিন্তু আমাদের থেকে নানান জায়গায় অনেক কিছুই, অনেক জল থেকে জলের বাজার ঠিকঠাক বহু জায়গায় তারা হয়েছে। অর্থনৈতিক দিক থেকে তারা স্বনির্ভর হয়েছে, তারা হচ্ছে লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে তারা বেরিয়ে এসেছে, ডেভেলপিং কান্ট্রি হয়েছে, স্বপ্ন ডেভেলপিং কান্ট্রির দিকে যাচ্ছে, স্বপ্ন তাদের রয়েছে, স্বপ্ন তারা সেই দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ তৈরি হলো তখন সবাই বলতো যে গড অনলি ক্যান সেভ দ্যাট কান্ট্রি। এই দেশটা কি হবে, চারিদিকে হাহাকার। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে ইয়ে ছিল, ফার্টিলিটি রেট মানে প্রায় 7-এর কাছাকাছি, একটা মহিলা 7টা বাচ্চা। হ্যাঁ, চারিদিকে দুর্ভিক্ষ, অনাহার। এই দেশে কিছু হবে না সেটাই মানুষ মনে করে। সেই দেশটা কিন্তু
নানান ডেভেলপমেন্ট ইন্ডিকেটরে ভারতবর্ষ বুঝেছে এটা দেখার নিঃশব্দ বিপ্লব যেটা করছে। অনেক হয়তো আমার সঙ্গে ইউনুস সাহেবের যে গ্রামীণ ব্যাংকের যে মডেল তারা হয়তো অনেকেই মনে করেন ইউনুস সাহেবের নামে ঘটেছে, কিন্তু যেভাবে মহিলাদের মানে ক্ষমতায়নের ব্যবস্থা সে দেশে ঘটেছে দেখার মতো। সুতরাং একটা নিঃশব্দ বিপ্লব সেখানে ঘটছে এবং এই বিপ্লব বা নিঃশব্দ বিপ্লব এগিয়ে যাওয়ার স্বপ্ন এটা এই ধরনের আন্দোলনে কিন্তু এই আন্দোলন দীর্ঘস্থায়ী হলে কিন্তু অনেকটা আটকে যাওয়া। আমি আশা করবো সে দেশের মানুষ এত কষ্ট করে দেশটাকে নিয়ে এসেছেন, এই অস্থিরতার মধ্যে দেশটাকে ফেলবেন না। আগামী দিনে বাংলাদেশ একটা বড় দেশ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সত্যি আপনাদের সোনার বাংলা, তারা ভালোবাসেন, আমরাও ভালোবাসি। অনেক ধন্যবাদ স্যার।